প্লেটোর একটি বিখ্যাত উক্তি ছিল, সত্যবাদীরাই সবচেয়ে বেশি ঘৃণিত হয়। ঠিক যেমন 16টি বছর অসংখ্য মানুষ সত্যকে তুলে ধরার কারণে হয়েছেন নানাভাবে ঘৃণিত, হয়েছেন অসংখ্যভাবে নির্যাতিত। এত কিছুর পরেও তারা চেয়ে পাননি সঠিক বিচার, বলতে গিয়েও পারেননি অনেক না বলা কথা। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএ টিভির এই প্ল্যাটফর্মে কথা বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর এই আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য এবং কিছু অপ্রিয় সত্যকে তুলে ধরার জন্য আমাদের সাথে স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মহসিনুল করিম। আমরা তার মুখ থেকে জানব বেশ কিছু অপ্রিয় এবং অজানা সত্য এবং একই সাথে তার সাথে ঘটে যাওয়া বেশ কিছু হৃদয় বিদারক কথা। স্যার, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমি প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে আপনি তো আসলে এই বিডিআর হত্যাকাণ্ডের যে বিষয়টি আমরা সারা দেশে যে আলোচিত, আমরা জানি যে বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত একটি অধ্যায় 2009 সালের 25শে ফেব্রুয়ারি 25-26 2 দিন ধরে চলে এবং ওই হত্যাকাণ্ডের পরেই সম্ভবত আপনাকে বেশ কিছু ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। তো আমি শুরুতেই যেটি জানতে চাই যে বিডিআর হত্যাকাণ্ডের দিন 2009 সালে আপনি ওই সময়টি কোথায় ছিলেন এবং সেদিনের বিস্তারিত বর্ণনাটা আপনার মুখ থেকে একটু জানতে চাই। বিষয়গুলো আমাদের অনেকেরই অজানা, আপনার মুখ থেকে জানতে চাই সেদিন আসলে আপনি কোথায় ছিলেন এবং কি হয়েছিল। আমি তো সেই সময় ঢাকায় চাকরি করতাম, ঢাকা ক্যান্টনমেন্টে। আমাদের সেনাবাহিনীর একটা তথাকথিত বলতে এয়ার রেজিমেন্ট বলে, আমরা বললাম আর্মি এভিয়েশন, মানে ওইখানে হেলিকপ্টার, ফিক্সড উইং এয়ারক্রাফট এগুলো থাকে। আমাদের আর্মি অফিসাররাই ওদের পাইলট। ওই ইউনিটের আমি প্রশাসনিক কর্মকর্তা ছিলাম। তো সেই হিসাবে আমার ওইখানে চাকরি প্রায় একটা 2.5 থেকে 3 বছর চাকরি সাধারণত এক জায়গায় করা যায়, মানে শেষের দিকে বেড়েছিল আর কি। তো এই সময় ঘটনা ঘটলো। তো যেদিন ঘটনা ঘটে সকালেই, মানে আর্লি মর্নিং বলতে 8:30 বা 9টা এরকম সময় আমাদের বন্ধুবান্ধবের মাধ্যমেই জানতে পারলাম যে এরকম একটা ঘটতেছে। তো ওই সময় এই যে অবলা কথা, অজানা কথা বা না বলা কথা যেগুলো, সেগুলো আসলে এইভাবে কেউ বলে না যে ওই সময় যে কী ঘটতেছে, একটু পরে কী ঘটবে, তারপরে কী ঘটবে, এগুলো কিন্তু সব আমরা জানতাম, বুঝতে পারছিলাম সবই যেগুলো হবে। এবং আমাদের সিনিয়র যারা তারা তো আরও ভালো করে জানতেন। তো অর্থাৎ বিষয়টি পূর্ব পরিকল্পিত ছিল। পূর্ব পরিকল্পিত, এটা তো বোঝা গেল পরে, কিন্তু ওইখানে যে এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে এটা কিন্তু আমরা খুব পরিষ্কার বুঝতে পারছিলাম। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার বুঝতে পারছিলাম এবং আমি শিওর যে আর্মি অফিসাররা সবাই বুঝতে পারছিল। বিশেষ করে আমরা ঢাকায় চাকরি করছি, আমাদের বন্ধুবান্ধব আমাদের ফোন করছে, এই হচ্ছে তা হচ্ছে, এখন আসলে হয়তো আমরা বেঁচে যাবো, এগুলো তো আমাদের সাথে কথা হয়েছে। তারপরে আশেপাশে যারা আছে, আমি যেখানে চাকরি করতাম ওইখানে তো যেহেতু পাইলট সবাই, আবার ওখানে পাইলট ট্রেনিং চলছিল, তার সব মিলে তো প্রায় 50 জন অফিসারের মতো, এবং সবাই অনেক জুনিয়র অফিসার ছিল, সিনিয়রও ছিল। সেই জন্য তাদের বন্ধুবান্ধব সব মিলে দেখা গেলো যে প্রায় সবার খবরই আমরা পাচ্ছিলাম যে এই ঘটনা ঘটতেছে। তো সেই ক্ষেত্রে তো বোঝাই গেল যে এখন যদি ইন্টারভেন করা যায়, সেনাবাহিনী যদি বলা হয় যে ওকে কন্ট্রোল ইট, মিনস নাথিং, কিচ্ছু হতো না। এটা আমরা একদম পরিষ্কার, একদম স্যাঙ্গুইন বলতে যা বোঝা যায় আর কি। তো এই যে এই কথাগুলো যে আমরা বুঝতে পারছিলাম, তারপরেও যে কিছু হলো না, করা গেল না, সেখানেই কিন্তু প্রশ্নটা থেকে যায়, তাহলে কি এটা পরিকল্পিত ছিল? পরিকল্পিত ছাড়া তো এটা হতে পারে না। আমরা বুঝছি যে কি হতে যাচ্ছে। যারা পরিকল্পনাকারী, স্টার্টিং with the প্রাইম মিনিস্টার অফ দ্যাট দেন প্রাইম মিনিস্টার, উনার যারা এন্টরেজ ছিল, তারা কিন্তু এগুলো ঘটাচ্ছে। উনারা জানেন যে এটা ঘটবে, এটা ঘটানো হবে, এবং সেই জন্যই কিন্তু নানক, আজম এরা সকাল থেকে বিডিআর ক্যাম্পে ছিল। এবং তাদের মূল যে পরিকল্পনা ছিল যে এই ঘটনার তো সূত্রপাত ঘটাতে হবে, এমনি তো আর গোলাগুলি হয়ে মানুষ মারা যাবে না। তো এই গোলাগুলির যে প্রথম যে শুরুটা, সেটা করার জন্য তাদের একদম ভাড়া করা লোক ছিল ভারত থেকে নিয়ে আসা, এবং তাদের প্রোটেকশনের জন্য এই নানক, আজম ভিতরে ছিল সকাল থেকে, তাদের প্রোটেকশন দেওয়ার জন্য, এবং তাদের প্রোটেকশনের কারণেই সেনাবাহিনী ঢুকতে দেয় নাই। কতজন লোক আনা হয়েছিল? ওরা তো আসলে এগুলো কাজের জন্য খুব বেশি লোক হয় না, হয়তো 15-20 জন হতে হবে ম্যাক্সিমাম, বা তার কমও হতে পারে, এরকম কিছু লোক। এবং তার অনেক প্রমাণ আছে যে তারা এসছিল, তারা কোথায় ছিল, তারা ওই দিন কখন ঢুকলো, তারা অস্ত্র পেল কোথায়, তাদের বিশেষ ধরনের অস্ত্র ছিল, পোশাক ছিল, গেট আপ ডিফারেন্স ছিল। এই জিনিসগুলো কিন্তু অনেক সাক্ষ্য প্রমাণের মাধ্যমে এখন প্রমাণ হচ্ছে, যে কথাগুলো আগে কেউ বলতে পারতো না, এখন এগুলো বলতে পারছে।
এবং এটা বলতে পারতে যেটা দেখা যাচ্ছে যে এটার পিছনে আমাদের সে সময়ের রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল তারা একদম টপ ব্রাশ থেকে শুরু করে অনেকেই জড়িত ছিল ব্যক্তিগতভাবে, দলগতভাবে কেমন ছিল, তাপস সাহেব কিছু লোক পাঠাই দিল ভিতরে যে তোমরা যাও মিছিল করো, বিডিআর ভাই ভাই সেনাবাহিনীর রক্ত চাই। এবং যে ছেলেটা এই মিছিলের নেতৃত্ব দিয়েছে সেই ছেলেটাকে কিন্তু ধরা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, তাকে কিন্তু মেরে ফেলা হয়েছে। যদি সময় মতো পদক্ষেপ নেওয়া যেত, আপনি কি মনে হয় যে তাহলে কি অফিসারদেরকে বাঁচানো যেত এবং এটা রক্ষা করা যেত কিনা? কিচ্ছু হতো না, কারণ এর আগেও তো বিদ্রোহ হয়েছে, আনসার বিদ্রোহ করেছিল, সেই সময় বিএনপি গভর্নমেন্ট বলছে যে বিদ্রোহ দমন করো, দমন হয়ে গেছে। তো এটা তো দমন করার জন্য সেনাবাহিনী তো রাইট টাইমে পৌঁছে গেছে, 10টার দিকে সেনাবাহিনী পৌঁছে গেছে, তখনও তো হত্যাকাণ্ড শুরু হয়নি, তো ভিতরে ঢুকলেই তো হয়। স্যার একটু জানতে চাই যে এই ঘটনা ঘটে যাওয়ার পরে সেনাকুঞ্জে আপনারা যারা সেনা অফিসার ছিলেন, সামরিক অফিসার ছিলেন, আপনাদেরকে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যে মিটিংটা, এই বিষয়টা নিয়ে আমরা যতদূর জানি যে প্রধানমন্ত্রীর উপরে সেদিন তৎকালীন সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে অনেকেই ক্ষিপ্ত হয়েছিলেন। সেদিন আসলে কি হয়েছিল ভেতরে, যেটা অনেকেই আসলে আমরা জানি না এখনো? না, ক্ষিপ্ত হওয়াটা তো অস্বাভাবিক কিছু না, ক্ষিপ্ত তো হবেই, পারলে মেরেই ফেলবে, এরকমই তো ছিল সেই সময়ের পরিবেশটা। মানে একটা নির্বাচিত সরকারের সাথে ওনার সম্ভবত বাম পাশে বসে আছে সেনাপ্রধান, স্টেজে উনি বসে আছেন। তখন সেনাপ্রধান কে ছিলেন? মইনু আহমেদ। জি। তো সকালবেলার একটা জিনিস আমি বলে যাই। জি। সকালবেলা যখন এগুলো হলো এবং কনফার্ম হয়ে গেল যে কিছু অফিসার অলরেডি মারা গেছে এবং হত্যাকাণ্ড চলতেছে, তখন আমার যে আর্মি এভিয়েশনের যিনি কমান্ডার ছিলেন, ফুল কর্নেল, আমি যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বে প্রধান আমি, তো উনি আমাকে কী করলো, আমাকে ডাকলো, আমি গেলাম, এতগুলো চাবি দিল, যেগুলো যে বিভিন্ন জায়গার চাবি, আর এইটা হলো বিশেষভাবে কোতের চাবি, মানে যেখানে অস্ত্র গোলাবারুদ থাকে, এইটা তোমার কাছে থাকলো, এখানে যদি কোনো বিদ্রোহিত হয় ভাই আমি কিন্তু জানি না, তুমি ইউ আর দি সিও, মানে কমান্ডিং অফিসার, রেসপন্সিবিলিটি ওসি অফিসার কমান্ডিং। তো ওটা আমাকে দিল, দিয়ে আমি বললাম যে আমি কী দিয়ে ঠেকাবো, তো যে তুমি 2টা সাবমেশিন গান নাও, আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট ছিল একজন ক্যাপ্টেন, তো আমাদের একটা সাবমেশিন গান দিল এবং আমি 2টো ম্যাগাজিন দিল, আর কিছু না। তবে আমি এইগুলো যখন পাইলাম তখন আমার মাথায় ঢুকলো যে আমি এটাই নিয়ে যাব। তখন আমার ওই ক্যাপ্টেন বলতেছে, স্যার যদি আপনি 5-6টার কম বান্ডুলিয়ান নিয়ে যান তাহলে কিন্তু প্রথম থাসটা দেওয়া যাবে না, চলেন যাই, ওনার কাছে আমরা চাই আরও গোলা দিয়ে দিক। অর্থাৎ আপনারা কি পিলখানায় যাওয়ার জন্য? তা আমি জানি যে পিলখানায় আমি যদি জিজ্ঞাদলে যাব গুলি শুরু করি তাহলে কেউ থাকবে না। এই অ্যাসেসমেন্টটা যে সত্য ছিল সেটা তো আমি জেল খাটতে যাওয়াই দেখলাম। তারাই বললো যে কেউ যদি যে কোনো গেটে বাস ফায়ার শুরু করতো তাহলে কিন্তু ভিতরে কোনো বিডিআর থাকতো না। তারা একটা সুযোগ চাচ্ছিল যে, কারণ সব বিডিআরকে তো তারা দলে নিতে পারেনি, এখানে কিছু লোক জড়িত ছিল। তো ওই সময় আমি ওনার সাথে, এই যে অফিসার মারা যাচ্ছে, ডিজি মারা গেছে জানতেছি, সব জানছি, আমি তখনও কিন্তু ট্রাই করছিলাম যে আমাকে যদি একটা ওই যে বান্ডুলিয়ার বলে ওটাতে 4টা বা 5টা থাকে, ম্যাগাজিন থাকে, এক একটা ম্যাগাজিনে 30টা করে সম্ভবত থাকে, 30টা করে গুলি থাকে, 4টা ম্যাগাজিন, তো একটা আমার সাবমেশিন গানে ঢুকানো আর 3টা, কিন্তু উনি আমাকে কিছুই দিয়ে দেবে না। আমি এটা একদম বিকাল পর্যন্ত ওনার পিছনে ঘুরছি, উনি আমাকে দেয় নাই। এটা দিলে কিন্তু আমি অবশ্যই যাইতাম। আমরা 2জন প্ল্যান করেছিলাম যে আমরা একটা বস্তার মধ্যে এই 2টা সাবমেশিন নিয়ে মোটরসাইকেল করে চলে যাবো। এটা দেয়নি যার কথা বলছিলেন, উনি কে ছিলেন? উনি আমার সেই সময়ের যিনি আর্মি এভিয়েশনের কমান্ডার ছিলেন, একজন ফুল কর্নেল, উনি যেটা ভালো হচ্ছে, ওনার নাম ছিল কর্নেল হামিদ। উনি আমার ঘনিষ্ঠ লোক, কিন্তু উনিও যে কারণেই হোক, চাপে পড়ে হোক বা যেভাবে না, এই জিনিসটা নিয়ে যে আমি এই চিন্তা করতেছি তা তো সে জানে না। আচ্ছা, আমি তো চাচ্ছি যে আপনি যে আমাকে বললেন যে এটার যদি কেউ এসে অস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করে সেটা ঠেকাইতে হবে, সে তো 5-6টা ম্যাগাজিনের নিচে তো সৈনিকদের সাথে দাঁড়ানোই যাবে না। আমার কাছে যদি ফায়ার পাওয়ার বেশি থাকে তা আমি তাকে আক্রমণ করে না। আমি এই পয়েন্টেই ওনার কাছে চেয়েছি, এগুলো বলছে না লাগবে না, তোমার একটা ম্যাগাজিন দিয়ে এড়িয়ে চলবে। আমার মাথায় ছিল যে আমি 2টা বান্ডুলিয়ার নিতে পারলে আমরা 2জন চলে যাবো, যে একদম কোনো কাম নাই, একদম ফায়ার করা শুরু করব। এই ঘটনা আপনারা থামাতে পারলেন না বা আপনাদের কিছু করণীয় ছিল না, এক কথায় আসলে আপনারা নিরুপায় হয়েছিলেন। এরপরে যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আপনারা সেনাকুঞ্জে বসলেন, সেদিন সম্ভবত আপনি একটি গল্প দিয়ে কথা শুরু করেছিলেন, সেদিন ভেতরে অনেক সেনা কর্মকর্তাই ছিল। সেই দিনের বিষয়টা একটু জানতে চাই, কি হয়েছিল সেদিন? গল্পটা তো প্রথমে আমি করেছিলাম সেটা সেনা প্রধানের সামনে, কারণ ওই 25-26 ঘটনা শেষে 27 তারিখে আমাদেরকে উনি অ্যাড্রেস করার জন্য ডাকলেন। তো অ্যাড্রেস করতে যখন ডাকলেন তো গেলাম সেনাকুঞ্জে। তো
ওখানে যে আমি আসলে মানুষের অ্যাটিটিউডে আমার ভালো লাগে না যে এত বড় একটা ঘটনা, তখন তো ঘটনা ঘটে গেছে, সবাই জানে, ডেড বডি অলরেডি পাওয়া গেছে। এটা কত তারিখের? 27 তারিখের কথা। 27 তারিখে, অর্থাৎ 25-26 হত্যাকাণ্ডের পরে 27 তারিখে উনি দুপুরের দিকে আমাদের সাথে কথা বলার জন্য ডাকলেন। তো সেনা সদরে একটা অগ্রযাত্রা নামে একটা অডিটোরিয়াম আছে, সম্ভবত 10 তলা 12 তলার উপরে। তো ওইখানে আমরা সবাই যাচ্ছি। তো সেখানে যাওয়ার সময় আমার সাথে কিছু ঘটনা ঘটে, মানে আমি ওইখানে সবাই অফিসারের সামনে একটা বক্তৃতা দিই। আচ্ছা, মানে বক্তৃতার একটাই কথা হলো, আমি সব জেনারেলদের উদ্দেশ্যে যারা সিনিয়র অফিসার, আমি তাদেরকে উদ্দেশ্যে একটা কথাই বললাম যে স্যার, এই চাকরিতে যখন আসি, আমি তো ব্যক্তিগতভাবে মান সম্মানের কারণে আসছিলাম, কারণ আমি তো ল অনার্স পড়তাম, 3 বছর পড়া হয়ে গেছে, আমি অনার্স শেষ করব, তারপরে আমি করতে যাব, ব্যারিস্টারি পড়তে যাব, আমি আর্মিতে আসবো না কিছুতেই। তো ইনসিডেন্টালি একটা পরীক্ষা দিয়ে চান্স পেয়ে গেছি, লোকজন তখন চাপাচাপি করে আমার টিচাররা পর্যন্ত বলছে যা পরে এসে ডিগ্রি করা যাবে। তো আমি ওইখানে তো গেছি, যা দেখি কি যে আমার সিনিয়র অফিসাররা তাদের হাসি খুশি অনেক রকম কথা হচ্ছে, মানে এত বড় একটা ঘটনা। আমি তখন বললাম যে স্যার, আমি তো আসছিলাম সম্মানের জন্য, সম্মান তো গেছে অনেক রকমের ঘটনার কারণে, আর্মির সেই সম্মানটা নাই, যে সম্মান দেখে আমি আসছিলাম। তারপরে আস্তে আস্তে যে জীবনের যেখানে নিরাপত্তা নেই সেখানে তো থাকার কোনো প্রশ্ন ওঠে না। আপনারা কেন আসছেন আজকে এই অ্যাড্রেস শোনার জন্য জানি না, আমি কিন্তু স্পষ্টভাবে আসছি, ইউনিফর্মটা খুলে জেনারেল মঈনের মুখের উপর মেরে দিয়ে আমি চলে যাবো আজকে। আমাকে অনেকেই নামাতে চাচ্ছে, এই করতে, আমি বললাম আমার টাকায় না, আমার মাথা গরম আছে, আমাকে কথা বলতে হবে। তারপর বললাম যে শোনেন, আপনারা তো চাকরি করতেছেন, তাহলে যে কোনো একটা চাকরির মতো যে এইখান থেকে বেতন পাবো এটা দিয়ে সংসার চলবে। আমি শিওর আপনাকে বলি, আপনারা সবাই একটা করে ভাঙা থালা নিয়ে থার্ড গেটে বসবেন প্রত্যেকদিন সকালে, কাম ব্যাক ইন দি ইভিনিং, ওটা দিয়ে আপনি সংসার চালাতে পারবেন, ভিক্ষা করে খেলে পারবেন, তাহলে কেন এই চাকরিটা করবেন? যাই হোক, তখন আমাকে অনেকেই ধরে টরে নিয়ে, ওখানে তো লিফটে উঠতে হয়, যারা সিনিয়র তারা তো আগে যাবে, তা আমাকে ওনারা ধরে সবার আগে উঠে দিছে। তা আমি উপরে উঠে দেখলাম যে হ্যাঁ, এখানে এনভায়রনমেন্টটাও দেখা যাচ্ছে সাজানো। তো আমি দেখলাম যে এখানে তো কথা বলতে হবে, ছাড় দেওয়া যাবে না। তো ওই মাইক্রোফোন নিয়ে কিছু সৈনিক ভিতরে ঘোরাঘুরি করতেছিল। তো আমি একজনকে বললাম, যাই মাইক্রোফোনটা আমাকে দাও। বললেন না স্যার, দেওয়া যাবে না, যখন কেউ বলতে চাইলে অনুমতি দিলে তখন দেওয়া যাবে। অর্থাৎ প্রধানমন্ত্রীর অনুমতি দিলে? না, ওটা হলো সেনাপ্রধানের বক্তৃতা। আচ্ছা আচ্ছা। আমি তখন বললাম যে আমার কাছে এগুলো শিখাও না, দাও এটা দাও, জোর করে নিয়ে নিলাম, নিয়ে বসলাম যে আমি কথা বলবোই। তো উনি তো আসলেন, উনি এসে যখন অ্যাড্রেস করা শুরু করলেন, প্রথমেই বলতেছিল যে দেখো 11টার মধ্যেই তো ঘটনা ঘটে গেছে, আমার তো কিছু করার ছিল না। তো প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল না, এটা হলো সেনাপ্রধানের। তখন সেনাপ্রধানের উপর সবাই চটে যায় এবং মারাত্মকভাবে সব হইচই শুরু হয়। আচ্ছা, তখন আমি সবাইকে থামায় বলি যে আমাকে কথা বলতে দাও, আমি চাকরি প্রায় শেষ এবং এখন কথা বলতে যাচ্ছি, আমার চাকরিতে আমি সঠিকভাবে রিটায়ারমেন্টে যেতে পারবো কিনা আমি জানি না, তবে কিছু কথা বলতে হবে। তো আমি ওনাকে প্রথমেই বলেছিলাম যে স্যার, আপনার সাথে কথা বলবো, কথা বলার আগে আপনাকে একটা প্রশ্ন করি। হাদিস কোরআনের রেফারেন্সে ঈমান একটা মানুষের মধ্যে যদি সামান্য ঈমানও থাকে, তার বহিঃপ্রকাশ হলো সে অন্যায়ের প্রতিবাদ করবে, এবং যার যে পজিশন আছে, সে যার পজিশন যদি থাকে যে অন্যটা সে হাত দিয়ে টাকাতে পারবে, সে সেটাই করতেই হবে তার। যদি দেখে যে না, আমি তো ওই লেভেলে না, আমি আবার একটু নিচের, তাহলে সে আওয়াজ তুলবে, প্রতিবাদ করবে। সেটাও যখন পারে না, যে এটা প্রতিবাদ করলে হয়তো মেরে ফেলবে, হাত দিয়ে ঠেকাতে গেলে হয়তো মেরে ফেলতে পারে, জীবনের ঝুঁকি নিলাম না, কিন্তু এগুলো যে পারে না, সে মনে মনে ঘৃণা করবে। এটা হলো ইমানের সিটা ফোটা থাকলে। কিন্তু সেনাবাহিনী ইউনিফর্ম পরা অবস্থায় কেউ যদি বলে যে আমি ওই তৃতীয় গোত্রের লোক, তাহলে সে সেনাবাহিনীর লোক না। আপনি প্রথমে বলেন, আপনাকে এই 3টে ক্যাটাগরির মধ্যে হোয়াট ক্যাটাগরি ইউ বিলংস টু? সে আমার প্রশ্নের কোনো জবাব দিতে পারে না, দেয়ও নাই। তখন আমি শুরু করলাম যে আপনি যে কথাটা বলতেছেন যে 11টার সময় সব ঘটনা ঘটছে, আপনি ঘটনা ঘটার সময় একদম খুব স্ল্যাং একটা কথা বলছে, আপনি প্রধানমন্ত্রী শাড়ির নিচে যা বসে থাকলেন, আর এখন এসে আপনি বলতেছেন যে আপনি সেনাপ্রধান। এই সেনাপ্রধান আমার দরকার নেই। ওই ভরা মজলিসের সবার সামনে একদম 2,500 এবং এরপরে হয়তোবা আপনাকে বেশ সাজাও ভোগ করতে হয়েছে, গুম হতে হয়েছিল। আমরা স্যার এই কথাগুলো শুনবো, তার আগে একটা ছোট্ট বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, কথা বলার এই পর্যায়ে সময় হয়েছে একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথেই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন সাবেক সেনা কর্মকর্তা মহসিনুল করিম। স্যার, আপনি বলছিলেন যে বিডিআর বিদ্রোহের যে 25-26 2 দিন পরে 27 তারিখে যেদিন সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান সহ আপনাদের মিটিংয়ের কথা, সেই কথাগুলি আপনি বলছিলেন। হ্যাঁ, ওই কথা বলতে নিয়ে আপনি যেটা বলছেন যে শুরুটা একটা গল্প বলেছিলাম, তো গল্পটা কীভাবে আসলো সেটাই হলো বলতে নিয়ে এত কথা হলো। তো সেনাপ্রধানকে যখন আমি এটা বললাম যে এরকম সেনাপ্রধান তো আমার দরকার নাই, যে
ঘটনার সময় সে ফেস করে না, যা আরও নিরাপদ জায়গায়, যেটা আমি উল্লেখ করেছি যে শাড়ির নিচে বসেছিলেন, উই ডোন্ট নিড ইউ, গেট আউট ফ্রম হেয়ার। আই সেড দিস স্পেসিফিক্যালি, আই সেড দিস, গেট আউট ফ্রম হেয়ার। সবাই জানে শুনে এই কথাটা কেউ বলে না, কিন্তু যে আমি মঈনুল আহমেদকে স্ট্যান্ডিং একটা সেনাপ্রধানকে বলেছিলাম যে গেট আউট ফ্রম হেয়ার, আমরা আমাদের সমস্যার সমাধান করব, আপনার লাগবে না, গেট আউট। এবং সে ওখান থেকে তখন চলে যায়, স্টেপ আউট করে চলে যাচ্ছে। তখন আমি বললাম যে আপনি পদাতিক বাহিনীর একজন অফিসার, আমি আপনার আচরণে আমি লজ্জিত, আমি বললেই চলে যাচ্ছেন, ঠিক আছে যান, বাট ফেরত আসেন, সমস্যা সৃষ্টি আপনি করেছেন, আপনাকে সলভ করে যেতে হবে, ইউ কাম ব্যাক। তারপর সে আসলো, এসে আমি বললাম যে তখন এই গল্পটা বললাম যে শুনে যান যে আমরা কারা। 2 দিন ঘটনার সময় আমাদেরকে ইউনিটে থাকতে হয়েছে, সৈনিকদের যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। আমরা ইউনিটে ঘুমাইছি, খাইছি, ওখানে থাকছি। 27 তারিখে সম্ভবত 11টা বা এরকম একটা সময় আমাদেরকে বলা হলো যে সেনাপ্রধান সবাইকে অ্যাড্রেস করবে, সবাই বাসায় যাও। 25-26 তারিখে তো ঘটনা সব জানে কী হয়েছে আমাদেরকে। 26 তারিখে রাত্রে আমি বাসায় আসছি। 27 তারিখে অফিসে যাওয়ার পরে আমাদেরকে বলা হয়েছে যে উনি অ্যাড্রেস করবেন, চলে আসছি সেনা সদরে অ্যাড্রেস শোনার জন্য। কিন্তু 26 তারিখ রাত্রে যেটা ঘটছে, যে আমি আসছি তখন তো মানুষ শুধু টেলিভিশন দেখতেছে, আর তো কিছু না। তা আমার মেয়ে, সে তখন সব বোঝে, ইন্টারমিডিয়েট পাস করছে, তো ও বসে বসে এগুলো তো দেখে সে তো সিরিয়াসলি হার্ট। তো আমি বাসায় আসার পরে আমার মেয়ে আমার কাছে আসলো যে তোমার কিছু ছবি টবি দাও, আমি একটু একটা কাজ করব। তা আমি তো দেখছি টেলিভিশন, আমি রেগে গেলাম যে তুমি যাও তো এখান থেকে, আমার কিন্তু মন মেজাজ ভালো না, তুমি যাও, এগুলো এখন কোথায় আছে আমি জানি না। তাকে বের করে দিলাম। তো আমার ওয়াইফ তখন বলছে তুমি জানো এই 2 দিন তার কী অবস্থা গেছে, মাথায় একটা হাত দাও, ও যে অফিসার মারা গেছে তুমিও তো তার মধ্যে হতে পারতা, সে তো ওই রকম চিন্তা করছে, তার বাবাও তো এখানে থাকতে পারত। তারপর ডেকে তাকে আমি একটু আদর করলাম এবং বললাম যে এই যে দেখো কোথায় কোথায় অ্যালবাম সব আছে, কোথায় ওখান থেকে তুমি বের করো। আমার মেয়ে কিন্তু ওদিন সারা রাত ঘুমায় নেই, সে একটা মতন কার্ড মতো বানিয়েছে, যার মধ্যে আমার বিভিন্ন সময়ের ছবি টবি এগুলো ছিল, এবং ওখানে মূল কথাটা ছিল যে আই এম প্রাউড অফ মাই ফাদার, ইজ হিরো, এবং কি কি কারণে সেগুলো লেখা। তো এইটাই সকালবেলা সে আমার হাতে দিল। হ্যাঁ, তো দিলে আমি তখন মানে রেডি হয়ে অফিসে যাচ্ছি যখন, তখন এরা আমার ওয়াইফ দুইজনই গেট পর্যন্ত, সাধারণত যেটা হয়, আমি আমার মেয়েকে কপালে চুমু দিলে আমার ওয়াইফকে দিলাম, দিয়ে বের হচ্ছি। তো আমার মেয়ে তখন যে কথাটা, চোখ মুখ লাল, কথা এক্সপ্রেস করতে পারতেছে না কিছু, ও যেটা বললো সেটার আমার ট্রান্সলেশনটা এইরকম। আমি বলেছি এটা প্রকাশ্যে, আমার মেয়ে ওইভাবে মনে আছে কিনা এখন জানি না। সে বলতেছে যে এত নিষ্ঠুর কিভাবে হতে পারলো, সে ইংরেজিতে কথা, ইংলিশ মিডিয়ামে চালাতেছিল, তাও পিপল কুড বি সো ব্রুটাল, আঙ্কেলদেরকে মেরে ফেললো। ইউ আর মাই অনলি ফাদার, স্টিল আই এম স্যাক্রিফাইসিং ইউ, গো অ্যান্ড কিল দোজ বাস্টার্ড। চোখে পানি চলে আসে। আমি এইরকম একটা কথা শুনে আসছি স্যার আজকে, আই এম স্যাক্রিফাইসড বাই মাই ফ্যামিলি, লেট আস গো কিল দোজ বাস্টার্ড হোয়ার দে আর। আপনি এখন সবগুলো জিওসিকে অনসেট করেন, তাদেরকে বলেন যে গো আউট অফ ক্যান্টনমেন্ট, গেট দোজ বাস্টার্ড, উইল টেক রিভেঞ্জ, উই ডোন্ট হ্যাভ এনি গভর্নমেন্ট। তখন সে বলে না এটাকে তো করা যায় না এভাবে। তো আমি বললাম যে এগুলো আমার শোনা দরকার নাই, আপনি সব জিওসিকে অনসেট করেন এবং বলেন যে গো আউট অফ ক্যান্টনমেন্ট, গেট দোজ বাস্টার্ড। পরিষ্কার কথা, আমরা প্রতিশোধ নিব। এটা আমাদের ন্যাশনাল সভারেন্টির উপরে একটা আঘাত, এবং যারা করেছে আমরা জানি। আপনারা কি তখন ইতিমধ্যে জানতে পেরেছিলেন? এটা বোঝা যায়, আমাদের তো স্টাডি এইটা। আমি সেনাবাহিনীতে ঢোকার আগে আমি জানি তো এদের ইতিহাসটা কি। সেনাবাহিনীতে ঢুকে আমার প্রথম চাকরি হয়েছে হিল ট্র্যাক্সে। তো হিল ট্র্যাক্সে কী করছে, ভারত হচ্ছে সবচাইতে বড় সন্ত্রাসী দেশ, তারা শান্তি বাহিনী নামে একটা বাহিনী গঠন করে তাদের খাওয়া থাকা শেল্টার, তারপর অস্ত্র ট্রেনিং সবই দিয়ে ভিতরে আমাদের সাথে যুদ্ধ করছে। আমাদের কত অফিসার সৈনিক মারা গেছে, এই ইন্ডিয়াগুলো করছে। তো ওগুলোর সাথে তো প্রথমে চাকরির প্রথম 3 বছরই তো আমার পার্বত্য চট্টগ্রামে, ওই যে হাসিন দেখেন, আমরা কিন্তু একসাথে, আমার কোর্সমেট সে, আমরা কিন্তু পোস্টিং প্রথমেই হয়েছে হিল ট্র্যাক্সে। এবং হিল ট্র্যাক্সে পোস্টিং আমি ইচ্ছা করে নিছি। হিল ট্র্যাক্সে পোস্টিং নেওয়ার জন্য যারা যে পোস্টিং করে তার বাসায় গেছি আমি, যা বলছি যে আমাকে পার্বত্য চট্টগ্রামে পোস্টিং। আপনি একজন সেনা কর্মকর্তা, এত কিছু ফেস করেছেন জীবনে, এত কিছু দেখেছেন, আপনাকেও গুমের শিকার হতে হয়েছিল। ঠিক কি হয়েছিল আসলে, কিভাবে গুমের শিকার হয়েছিলেন এবং কোন জায়গা থেকে আপনাকে নিয়ে গিয়েছিল, কি কারণে, সেটা যদি একটু বলেন। আচ্ছা, গুম তো এটা আরও পরের কথা।
এখানে ধারাবাহিকভাবে যেতে গেলে যেটা একটু বলে তারপরে যাই, সেটা হলো যে এই যে তার সাথে আমার এই ঘটনাটা ঘটলো, এরপরে তো আমি তাকে বললাম, ওনাকে বললাম যে এখন আর তাহলে সময় নষ্ট করার দরকার নাই, যেহেতু আপনি কিছু করতে পারবেন না, গো অ্যান্ড ব্রিং প্রাইম মিনিস্টার, আমরা প্রাইম মিনিস্টারের সাথে কথা বলবো, আপনি যান। তখন উনি কিন্তু গেলেন এবং যাওয়ার সময় কিন্তু আমার অনেক সময় হাত ধরে রাখছে যে আজকে তুমি বাঁচাইছো। যেভাবে অফিসাররা তার উপর চড়াও হতে যাচ্ছিল আমি ঠেকাই দিচ্ছি, জাস্ট এরকম করে বলছি খবরদার, এটা পরিকল্পিত ঘটনা এবং তারা চায় যে আমরা মারামারি করি, আমরা মরি, এটা করা যাবে না। ও মাথা ঠান্ডা রাখো, সলভ করো এবং আমাকে কথা বলতে দাও, তোমাদের কারো কথা বলতে হবে না। ঘটনা তো ওই রকমই হয়েছে। আমি কথা বলার পরে কিন্তু তেমন কথা বলার কিছু ছিল না। ভারত চায় এটা, হ্যাঁ ভারত এটাই চায়। তখন উনাকে বলার পরে উনি তখন গেলেন প্রাইম মিনিস্টারকে আনতে, আর আমাদেরকে বললেন যে তোমরা ইয়েতে যাও, সেনাকুঞ্জে যাও, আমি ওইখানে আসবো ওনাকে নিয়ে। আর যাওয়ার আগে উনি এই আলোচনা অ্যাভয়েড করার জন্য বলতেছিলেন যে 3-4 ডেড বডি আসছে, জানাজা হবে, চলো আমরা সেন্ট্রাল মস্কে যাই। তখন আমি ওনাকে থামাইলাম যে স্যার, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, ওনার ডেড বডি 3 দিন ছিল মাটিতে, ইয়ে হয় নাই, ওনার কবর দেওয়া হয় নাই। এবং কবর দেওয়া হয় নাই যে সমস্ত কারণে, তার মধ্যে অন্যতম কারণ ছিল যে লিডারশিপে কে আসবে, এটা ডিসিশন হতে হবে। মানে যে কোনো একটা জিনিস নিয়ন্ত্রণ যারা করবে তাদের এস্টাবলিশ করে তারপরে ওনার ডেড বডি কবর দেওয়া হয়েছে। এখানে আপনি 3 জন আসছে, আপনি সেখানে যাবেন, জানাজা ইম্পর্টেন্ট হয়ে গেলো, তো ফজরে কিফায়া, যে কোনো লোক যদি করে আমাদের পক্ষ থেকে হয়ে যাবে, আপনি যাওয়ার দরকার নেই তো এখানে, আপনি এইগুলো কথা বলেন। তারপরে যাই হোক সে গেছে, তারপর আপনার প্রধানমন্ত্রীর সাথে তো এরপরে তো উনি গেল, উনি তারপর আমরা অপেক্ষা করতে থাকলাম সেনাকুঞ্জে। উনি পরে অনেক সন্ধ্যার দিকে মনে ফেরত এসে বললো যে উনি তো আজকে আসতেন না, উনি ব্যস্ত, উনি কালকে আসবেন। তোমরা একটা কাজ করো, তোমরা এই যা যা পয়েন্ট আছে সব লেখো, এবং অনেকেরই একই ধরনের পয়েন্ট থাকবে। তো আমরা তখন ওই লেখার ব্যাপারে যে একটা কয়েকজন অফিসার কাজ করলো, তার মধ্যে আমিও ছিলাম। আমরা সেনা সদরে রাত 12টা-1টা পর্যন্ত এটা করলাম। 35টা বা 31 বা 35টা পয়েন্ট হলো সোজা, মানে প্রশ্ন, কি কি প্রশ্ন প্রাইম মিনিস্টারকে করা হবে। তো এইগুলো আমরা লিখলাম, লিখে এটা চলে গেল, প্রাইম মিনিস্টারের কাছে গেল, এটা সেনাপ্রধানের কাছে গেল, বিভিন্ন জায়গায় চলে গেল। আমরা যারা লিখলাম আমাদেরকেও একটা করে কপি দেওয়া হলো এবং সিলেক্ট করা হলো যে এখানে আরও কথা বলবে, প্রত্যেক র্যাঙ্কেরই একজন করে কথা বলবে, কিন্তু মেজর র্যাঙ্কে কোনো লোক পাওয়া যাচ্ছিল না। তো তারপরে আমি ভলেন্টিয়ার হলাম যে কিছু লোক না পাওয়া গেলে আমি বলবো, তো আমাকেও দেওয়া হলো। কিন্তু বলা হলো যে কালকে সকালবেলা তোমরা সেনাকুঞ্জে আসার পরে বলে দেওয়া হবে কয় নম্বর পয়েন্ট কে বলবে। তো এইটা বলে আমরা তো চলে গেলাম বাসায়। সকালবেলা আসলাম, তখন আমাদেরকে পরে জানানো হলো যে এই পয়েন্ট তুমি বলবো, ওই পয়েন্ট তুমি বলবো, এরকম। তো আমরা তো সেনাপ্রধান এবং সেনাপ্রধান তখন আসেন, উনি প্রাইম মিনিস্টারের সাথে আসছে। আমাদেরকে এসএসএফ থেকে বলা হয়েছে যে আপনারা যা খুশি প্রশ্ন করবেন, ম্যাডাম কিন্তু সবই শুনবে, ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে, ভালো কথা। তো এখন শুরু হলো প্রশ্ন উত্তর শুরু হওয়ার তো ইন্ট্রোডাকশনে একজন জেনারেল উনি প্রাইম মিনিস্টারকে অ্যাড্রেস করছে, আপনি আমাদের মা, আপনি আমাদের, মানে ওনাকে যেভাবে কথা বলছে, তারপরে ওনাকে গালিগালাজ শুরু হলো পেছন দিক থেকে যে কিসের মা, হ্যাঁ ওই জেনারেলকে। তারপরে তো ওনার কথা শেষ হয়ে গেল। এরপরে ক্রমেই জুনিয়র অফিসার থেকে শুরু হচ্ছে আর কি। তো শুরু করতে নিয়ে কি একজন বললো যে সার্ভাইভাল কেউ থাকলে তার কথাটা আমরা শুনি, মানে যারা জীবিত ফেরত আসছেন। তো ওই যেখানে একজন মেডিকেল করে একজন ডাক্তার সাহেব, ওনার পোস্টিং ছিল পার্বত্য চট্টগ্রামের কোথাও, তো ওনার ফ্যামিলি থাকতো বিডিআর সদর দপ্তরে, বিডিআরে চাকরি করতেন, পিলখানাতে থাকতো ফ্যামিলি। তো উনি আসছিলেন, উনি দরবারে যান নাই, কারণ উনি তো এই হেডকোয়ার্টারের স্ট্রেন্থে তখন না। তো এই ঘটনা যখন শুরু হয়ে যায়, তখন কিন্তু উনি ওনার ফ্যামিলি তাদের কিন্তু ধরে নিয়ে কোয়ার্টার গার্ডে রাখা হয়। তো কোয়ার্টার গার্ডে যে সমস্ত অত্যাচার হয়েছে ওগুলো উনি বর্ণনা করতে নিল, তখনই ঘটলো ওই ঘটনাটা। সবাই তখন প্রচণ্ডভাবে হইচই শুরু করে দিল, যা তা গালিগালাজ অনেক কিছু করতে লাগলো, এদের আর থামানো যাচ্ছে প্রধানমন্ত্রীর সামনে এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অনেক কথা বলা হয়েছে, যেগুলো অকথ্য গালিগালাজ আর কি। এরকম একটা অবস্থায় যখন কেউ আর আলোচনা শুরু হচ্ছে না, তখন একজন সিনিয়র অফিসার, সম্ভবত উনি একজন ব্রিগেডিয়ার ছিলেন, উনি এসে আমার কাছে মাইক্রোফোন দিয়ে বললো যে গতকাল তো সেনা অগ্রযাত্রায় তুমি সবাইকে থামাইছিলা, তুমি সামনে গেলেই আমার মনে থেমে যাবে। তাই হলো, আমি সামনে গেলাম, সামনে একদম স্টেজ যেখান থেকে শুরু, ওইখানে আমার থেকে প্রাইম মিনিস্টারের দূরত্ব অ্যাবাউট 2 গজ 3 গজ। ওইখানে যাওয়ার পরে যখন কথা শুরু করবো, তখন পিছন থেকে সবাই বললো স্যার ওই গল্পটা আগে বলেন, তারপরে শুরু হবে। প্রাইম মিনিস্টারকে আমি এই গল্পটা বললাম, এবং ম্যাডাম আমরা কিন্তু ওই ব্যক্তি যারা আমরা দেখছেন, আমরা আসছি ইউনিফর্ম পরা লোক হলে পর আমরা কিন্তু সবাই স্যাক্রিফাইস বাই ইভেন ফ্যামিলি, আমরা তো প্রতিজ্ঞাই করেছি যে আমরা দেশের জন্য জীবন দিব। এরকম একটা মানুষ যাই ঘটনা যেটা ঘটছে, এই ঘটনা কিন্তু কিছুতেই অ্যাকসেপ্ট করার মতো না। আমি বিশ্বাস করতে চাই না, আপনার 2 ভাই সেনা অফিসার ছিলেন,
একজন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আপনার নিজে এরকম একটা ঘটনা ঘটাবেন, এটা আমি বিশ্বাস করতে চাই না। কিন্তু ম্যাডাম, এই যে ঘটনাটা ঘটলে দায়িত্ব আপনাকে স্বীকার করতে হবে। প্রধানমন্ত্রীকে এগুলো আমি বলছি যে দেখেন, আপনারা কিভাবে সেনাবাহিনীটাকে নিজস্ব সম্পত্তি মনে করেন। সেনাবাহিনী কিন্তু কারো বাপের সম্পত্তি না। আপনার বাবা সেনাপ্রধান নিয়োগ করেছিলেন শফিউল্লাহ সাহেবকে। শফিউল্লাহ কিন্তু সেনাপ্রধান হওয়ার কথা না। জিয়াউর রহমান যদি সেনাপ্রধান হতো তাহলে কিন্তু ওই দুর্ঘটনা ঘটতো না। উনি সেনাপ্রধান করেছিলেন শফিউল্লাহকে, কিন্তু ৭৫-এর আগস্টের 15 তারিখে কিন্তু শফিউল্লাহ কিছু করতে পারে নাই। বাট জিয়াউর রহমান সেনাপ্রধান তাহলে অবশ্যই কিছু করতে পারতো, বিকজ সে রিয়েলি উনি কমান্ডার ছিলেন সবার। তো এই ভুল আপনার বাবা করলেন। আপনি প্রথম টার্মে প্রাইম মিনিস্টার হয়ে আপনার ফুফাকে নিয়ে আসলেন রিটায়ারমেন্ট থেকে। আপনার পাশে যে বসে আছে মঈনুল আহমেদ, দেখতেছেন উনাকে যারা বানিয়েছে ওরকম 10-12 জনকে টক্কর দিয়ে তারপর তো বানাইছে। বানানোর পরে উনি এখন কী করতেছে, তাদের সাথে কী করতেছে, আমাদের সাথে কী করতেছে। সেনাবাহিনীটা একটা ন্যাশনাল অ্যাসেট, এটা কারো বাপের সম্পত্তি না। এবং এটা সেনাবাহিনী প্রধান যার হওয়া তাকে বানায়, সেনাবাহিনীকে তার আগে ছেড়ে দেওয়া উচিত। এবং তাই যদি হতো তাহলে আমরা আজকে আমাদের ভাইদের হারাতাম না। রাইট ম্যান যদি আজ সেনাপ্রধান থাকতো, সে জানে কী করতে হবে, আপনি তারা ওইখানে বসায় রাখতে পারতেন না। সে ওখানে বসে যা করার করতো। এই ঘটনা বন্ধ করা কোনো ব্যাপারই ছিল না, 5 মিনিটের একটা ঘটনা। শুধু বলে যাবে যে গেট এভরিবডি আউট অফ দি ফিল্ডখানা। এই যে ক্ষিপ্ত প্রধানমন্ত্রীর সামনে কথাগুলো বললেন, এর ফলশ্রুতিতে কি হয়েছিল? ফলশ্রুতিতে যেটা হলো, এখানে আর একটা কথা আমি বলছি যে ম্যাডাম, আপনার কি আর বলবো, এই যে সামনে দেখছেন বসা আছে যারা জেনারেল এবং কর্নেল, যাদের এখানে একটা লাল চিন্তি পরা আছে, এগুলো সবগুলো হিজড়া। এবং এই হিজড়াদের কারণে ভাইদের বাঁচাতে পারি নাই ম্যাডাম। আপনার কোনো দোষ নেই। আপনার দোষ একটাই, পলিটিশিয়ান দোষ একটাই, তারা হিজড়া তৈরি করে। যার প্রমোশন পাওয়ার কথা, মেজর হওয়ার যোগ্যতা মেজর জেনারেল হয়ে গেছে, আছে এখানেই বসে আছে। আমি কিন্তু এগুলো স্পষ্ট বলছি, তার মেজর হওয়ার যোগ্যতা নেই, কিন্তু মেজর জেনারেল হয়ে বসে আছে। আপনারা বানাইছেন। এই কারণে এই দেশ কিন্তু যুদ্ধ করতে পারবে না ম্যাডাম। আমি একদম হলফনায় বলতে পারি, এই দেশ যুদ্ধ করতে পারবে না, বিকজ লিডারদের এই অবস্থা। আসল লোক আসল জায়গায় নাই। তো এই যে হলো সেনাবাহিনীটা, এই নেতৃত্বের যে একটা ক্রাইসিস সৃষ্টি করছেন আপনারা, সেই জন্য কিন্তু আজকের ঘটনায় আমরা যা করার উচিত ছিল করতে পারিনি। আপনার বলতে হবে কেন এই ঘটনা? আপনাকে বলতে হবে কেন যে গো অ্যান্ড ডু সামথিং? সেনাপ্রধান ঠিকই জানে যে কী করতে হবে তাকে। রাজধানী শহরে সময় সিদ্ধান্ত নিতে পারলে, সিদ্ধান্ত মানে কি, ওখানে তো সেনাবাহিনী চলে গেছে, 46 ব্রিগেড এবং অন্য অন্য ব্যাটালিয়ন, তারা তো ওখানে চলে গেছে, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? ভিতরে যারা ঘটনা ঘটাচ্ছে তাদেরকে তো আনা হয়েছে একবারে মানে দিয়ে, মানে গ্যারান্টি দিয়ে যে এরা যাচ্ছে, এদের জন্য কোনো ক্ষতি না হয়। অর্থাৎ যারা ভারত থেকে এসেছে মারার জন্য। আমি পাশাপাশি দুইটা বলি কথা। 2001 সালে 18 এপ্রিল বড়াইবাড়ি নামে একটা বিওপিতে ভারতীয় বিএসএফ অ্যাটাক করেছিল, এবং সেই অ্যাটাকে কিন্তু তারা মানে নাস্তানাবুদ হয়ে, অনেকে বলে যে ওই সময় ডিজি বলেন যে 400 মারা গেছে, মেবি, কিন্তু আমরা ডেড বডি পেয়েছিলাম 16টা, 2 জনকে জ্যান্ত ধরেছিলাম। ভারতের তারা বাংলাদেশের মধ্যে ছিল, এবং যেহেতু এদের ডেড বডি বাংলাদেশের মধ্যে ছিল, ইন্ডিয়া কিন্তু বাংলাদেশ কেন করলো এইটা হইচই করছে, কিন্তু অবৈধ বলতে পারে নাই, বিকজ আমরা ডেড বডি পেয়েছিলাম। পিলখানার মধ্যে যদি ভারতীয় একটা ডেড বডি পাওয়া যাইত তাহলে কি হবে? তাহলে তো সে দায় তার নিতেই হবে। তারা তো সবাই রেগুলার ফোর্সের লোক, তাদের সেফটির জন্য প্রাইম মিনিস্টার ছিলেন সজীবাদের জয়। তারপরে শোনা যায় যে ওই সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল সোহেল তাজ, সেও জড়িত ছিল, নানক আজম তো ছিলই। তো এইরা জড়িত, সারা খাতুন ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সারা গান্ধী স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে তো বেল উঠেছে, এটা তো যা বলবে তাই। এর মহিলা 1 নম্বর 2 নম্বর হলেছে, সে তো কথাই বলতে পারে না ঠিক মতো। সারা খাতুনের কি ভ্যালু আছে বলে, সে রাজনৈতিকভাবে কি তার বানাইছে এমন একটা যে যা বলবো তাই করবে সে। আমরা এরপরে আপনার সাথে যে নির্যাতন হয়েছিল আমরা এই কথাগুলো জানবো, তার আগে সময় হয়েছে ছোট্ট আরেকটি বিরতিতে যাবার। দর্শক, কথা বলার এ পর্যায়ে সময় হলো আরেকটি বিরতিতে যাবার। ফিরে এসে আরো অনেক অজানা কথা শুনবো। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথেই। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন একজন সাবেক সেনা কর্মকর্তা মহসিনুল করিম। স্যার, আপনি যেমনটি বলছিলেন যে এই ভারতীয়দের যে হত্যাকাণ্ড আমাদের দেশে যে চালানো হলো যেটি, এবং এরপরে প্রধানমন্ত্রীর সাথে আপনি খুব ক্ষিপ্ত হয়ে কথা বলেছেন, তার ফলশ্রুতিতে যেটা জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে আপনার সাথে কি হয়েছিল এরপরে। না, ক্ষিপ্ত হয়ে কথা বলা তো আমি সেনা প্রধানের সাথে করেছি, সিনিয়র র্যাঙ্ক সবাইকে আমি হিজড়া বলছি, আর প্রধানমন্ত্রীকে তো বলছি যে এটা আপনার বাপের সম্পত্তি না। এই যে কথাগুলো, এগুলো তো আর মানে মন থেকে ভুলে যাওয়ার না। তো এই কারণে আমার যে সাফারিংস, আমার থেকে বেশি সাফার করছে তো আমার ফ্যামিলি। আমার সাফারিং যেটা শুরু হলো যে ওইখান থেকে তো আমার পরে
দেখা গেল কি যে 2 মাসের মধ্যেই 6 জন অফিসারের চাকরিচ্যুতির একটা নির্দেশ আসলো, ডিসমিস ফ্রম সার্ভিস। মানে সে এত বছর, আমার তো চাকরি শেষ ছিল, আর 5-6 মাস চাকরি ছিল। তো আমি তো বলিও নাই যে আমার প্রমোশন দাও এটা সেটা। আমি ফেব্রুয়ারিতে ঘটনা ঘটেছিল এটা, তারপরে এটা চিঠি আসলো কতদিন পরে? আমার ডিসমিস হয়েছে 16 জুন, বাট ফেব্রুয়ারিতে হলো মার্চের 1-2-3 তারিখের মধ্যেই আমাকে বিডিআর পোস্টিং দেওয়া হয়। আচ্ছা, সে পোস্টিং দিলে তারপরে আমি বিডিআর হেডকোয়ার্টারে ছিলাম, এবং ওইখানে যখন তদন্ত দেখছিলাম, আমি বিভিন্ন জায়গায় ইন্টারফেয়ারেন্স করা শুরু করলাম, এবং দেখলাম যে এখানে তদন্ত ঠিকমতো হচ্ছে না। তখন আমাকে বিডিআরের ডিজি আমার পরিচিতই ছিল, কিন্তু উনি আমাকে আর বিডিআর সদর দপ্তরে রাখলেন না, উনি আমাকে কুড়িগ্রাম পাঠিয়ে দিলেন। তো এই গেলাম, আমি বিডিআরের চাকরি করতে শুরু করলাম, তো করছি। তো ওইখানে যা দেখলাম যে এই কয়েকদিনের মধ্যে কি করছে, ইন্ডিয়ার ওই কুড়িগ্রাম বর্ডারে কিছু এলাকা তার কাটা বেড়া দিয়ে দখল নিয়ে নিয়েছে। তার কাটা সরানো হলে কিন্তু আমি যুদ্ধ শুরু করবো এখন। তা আমার সিও খালি আমার ঠাকায়, এই থামো, আমি তো শাট আপ, ডোন্ট টক, বসে থাকেন, ওদিকে যায়, কিছু করতে পারে না। এখন আমি কথা বলতেছি ঠেকান। তো যাই হোক, ওনারা তো পরের দিকে বলছে যে তুমি যেগুলো বলছো ওগুলো তো রিপোর্ট হয়েছে, তুমি বিএসএফকে শাসাইছো ওইখানে। তো বিএসএফকে শাসাবো না কেন? বিএসএফকে শাসানো, আমি চাকরি করছি তো তার আগে বিডিআরে, বিএসএফকে তো আমি আঙুলের মধ্যে রাখছি, ভিতরে ঢুকে মেরে আসছি। তো বিএসএফ কীরকম সাহসী কি আমি তো জানি, তোর এত সাহস কেন হলো, তুই বাংলাদেশের জায়গা দখল করছিস? তো যাই হোক, ওর পরে আমি একটা চিঠি দেওয়া হলো যে আমাকে আর্মিতে ফেরত পাঠানো হলো। তো আর্মিতে ফেরত পাঠানো আমি জয়েন করলাম। ওখানে যা দেখি যে আমাকে বসায় রাখা হলো, জয়েন করতে দেওয়া হলো না আমাকে। তখন বললো যে একটু অপেক্ষা করেন, আমরা আপনার ব্যাপারে সিদ্ধান্ত আছে। তো সিদ্ধান্ত কি, একটা হলুদ খাম দিল, আমার বাইর করে দেখলাম যে ইউ আর ডিসমিস ফ্রম সার্ভিস। ভালো কথা, আর কি করার আছে, চাকরি থেকেই তারা বহিষ্কার করে দিল। তো ওই বহিষ্কার করলে আমি তো তখন চলে আসলাম। এটা আমাকে করা হলো রংপুর ডিভিশনে, আমাকে এটা দেওয়া হলো। আমি যেহেতু রংপুর এলাকায় তখন ছিলাম, তো চলে আসলাম। চলে এসে আমি তখন ঢাকায়, যেহেতু আমি চাকরি করতাম, আমার বাসা ছিল ওইখানে, আমি আসি। তো এর মধ্যে কয়েকদিন পরে আবার আমাকে বলা হলো যে ডিসমিস যাদের করা হয়েছে এরা যদি ক্ষমা চেয়ে একটা দরখাস্ত দেয়, তাহলে তাদেরকে পেনশন বেনিফিটগুলো দেওয়া হবে। তা আমি বলছি যে ক্ষমা চাবো তো, অপরাধ করলে তো চাবো। আমি আমার দৃষ্টিতে আমি কোনো অপরাধ করিনি, আমি ক্ষমা চাইতে পারবো না। সময় স্বল্পতা খুবই। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনার সাথে যা হয়েছিল, এরপরে আপনাকে গুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, আপনার পরিবার ওই সময়টা কি সময়ের মধ্যে দিয়ে গেছে, এই বিষয়গুলো যদি একটু সংক্ষেপে বলেন। আচ্ছা, সংক্ষেপে বলতে গেলে আমাকে যে গুম করা হয় সেটা কিন্তু আমি গুম কমিশনে আর পরিষ্কার কাগজপত্র সব কিছুই আছে। গুম করা হয় এবং আমাকে হত্যা করা হবে, সব প্ল্যান পরিকল্পনা ছিল। কিন্তু আমার কোনো না কোনোভাবে বাংলাদেশের সেই সময় প্রেসিডেন্ট আমাদের একটু দূর সম্পর্কে আত্মীয় ছিল। তো প্রেসিডেন্টের ইন্টারফারেন্সে আমাকে তখন মেরে ফেলতে পারেনি। তখন আমাকে পুলিশে দিয়ে দেয় এবং আমার নামে মামলা হয়, রাষ্ট্রদ্রোহ এবং সরকার উৎখাত, সেখানে শেখ হাসিনা হত্যা ষড়যন্ত্র, এইগুলো দিয়ে মামলাটা হয়। এবং এই মামলার সাথে একটা জঙ্গি সংগঠনের সম্পর্ক দিয়ে মিথ্যা একটা মামলা দিয়ে আমাকে জঙ্গি তকমাও লাগায়। হ্যাঁ, জঙ্গি তকমা লাগে, শুধু তকমা লাগা নেই, আমাকে জঙ্গি তালিকাভুক্ত করা হয়েছে। এবং তালিকাভুক্ত হওয়ার পরে আমাকে যেখানে পাবে সেখানে মেরে ফেলবে, এটা যখন আমি জানতে পারলাম, তখন আমি অলরেডি বসুন্ধরা গ্রুপে চাকরি করতাম। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান উনি আমাকে তখন একটা পদ বাতলায় দিছে যে আপনি অমুক জায়গায় থাকবেন, কখনোই বাইরে হবেন না এখান থেকে। আমি 8 মাস কিন্তু ওইখানে ছিলাম। আপনাকে ধরলো কোথা থেকে তারা? আমাকে ধরছে, আমি আসলে তো পলাতক ছিলাম অনেকদিন, এই রিক্সা চালাতাম, রেল স্টেশন থাকতাম। আমার এক বন্ধু আমাকে একটা অ্যাড্রেস দিছিল যে তমুক মাজারে তুই ওখানে যা থাক, আমি বলে দিছি। তো আমি সেখানে গেছিলাম, ওইখানে ছিলাম চরমোনাই, এবং আমাকে অ্যারেস্ট করার পিছনে চরমাইয়ের হুজুরা পর্যন্ত জড়িত। তারা আমাকে ধরাই দিছে বলতে পারেন। র্যাব কর্মকর্তা, আপনি রিক্সাও চালিয়েছেন? জি, অনেক কাবার নিতে হয়েছে, অনেক সময় রেল স্টেশন থাকতে হয়েছে, কারণ আমি তো তখন আমার কোনো সাথে কোনো টেলিফোন বা এগুলো আমি রাখি নাই। কিছুদিন আত্মীয় স্বজনের বাড়ি, অপরিচিত আত্মীয় স্বজন আছে, তাদের কাছে থাকছি। তারপরে দেখলাম যে না, আমার পরিচিত কোনো আত্মীয় আমাকে জায়গা দেয়নি, তারা এই রিস্কটা নিতে চায়নি। আমার ওয়াইফও আমার কোনো পরিচিত আত্মীয় স্বজনের বাসায় যেতে পারে নাই। আমার ওয়াইফ তখন তার প্রমোশন হওয়ার কথা ছিল, সে যে পোস্টে জয়েন করেছে, সরকারি চাকরি, ওই পোস্টে রিটায়ার করছে। তাকে এনএসআই, ডিজিএফআই হেন কোনো তদন্ত সংস্থা নাই যে তারা হ্যারাস করে নাই। পরে সে উইদাউট পে ছুটি নিয়ে 2 বছর, এই আমি জেলে ছিলাম যখন। এবং আপনাকে ওই ক্যান্টনমেন্টের বাসা থেকেও বের করা হয়েছে? এগুলো তো আরও আগের ঘটনা। মানে ক্যান্টনমেন্টের বাসা থেকে আমাকে একদম মিলিটারি পুলিশ নোটিশ করে আমাকে উচ্ছেদ করা হয়েছে। সেদিনের কোনো বিশেষ ঘটনার কথা কি মনে পড়ে? বিশেষ কোনো উচ্ছেদ করা হলো যখন, তখন মালামাল আমি কোথায় রাখবো? আমার তো ঢাকায় কোনো শেল্টার নাই, কেউ আমার মালামাল রাখবেও না। তো যাই হোক, বিভিন্ন জায়গায় এগুলো সব পাঠায় দিয়ে আমরা বাসা খালি করে দিলাম, যেহেতু উচ্ছেদ করার জন্য তারা অফিসিয়ালি আসছে, নোটিশ করছে তো অনেকবার।
তো ওই বাসার নিচে আমরা ঘাসের মধ্যে বসে আছি। আমার ওয়াইফ বলে যে আমার মাথা ব্যথা করতেছে, একটা প্যারাসিটামল খাইতে হবে। তা আমি ওই গেটের বাইরে যা প্যারাসিটামল আর একটু পানি নিয়ে আসলাম। তো ওইটাই আমার ওয়াইফ যখন তাদের দিলাম, তো ওটা হাতে রাখছে, রেখে যখন পানিও দিছি, ও খাওয়ার সময় চোখের পানিটাই এই প্যারাসিটামলের উপর পড়ছে। আমার ওয়াইফ তো জানেও না যে আমি এটা লক্ষ্য করছি। এই কিছুদিন আগে আমার চাকরির ব্যাপারে ইন্টারভিউ নিয়েছিলাম, আগে আর্মি সদর দপ্তরে একটা কমিটি আছে, ওখানে তারা বলতেছিল স্যার আপনি কী চান? আমি তোমাদের কাছে কিছু চাই না, তোমরা কি এই 1 ফোঁটা চোখের পানির দাম দিতে পারবা? তুমি যদি বলো এত সাহস করে, কোথায় সাহস পাও? এই 1 ফোঁটা চোখের পানির মূল্য তো তোমরা দিতে পারবে না। আমার সাফারিংস আর কত বাদই দিলাম। আমার মেয়ে আর্মির মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফর্ম তোলার পরে তার কাছ থেকে নিয়ে নিছে। আমার মেয়ে পলাতক জীবন, কোনো মতো মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল, ওইখানেই থাকতো, কখনো বাড়িও আসতো না। আমাকে যখন তারা অ্যারেস্ট করার পরে আমি তো 5 দিন বা 6 দিন আমি জানতাম না কোথায় ছিলাম। অ্যারেস্ট করার পর চোখ বাঁধা, হাত বাঁধা, পা সবসময় বাঁধা থাকতো না, পা পরে মানে বের হলেই পাও বাঁধা থাকতো। তো এই অবস্থায় ওই যে রিভলভিং চেয়ারে বসা প্রশ্ন জিজ্ঞাসাবাদ করতো। তো সে জিজ্ঞাসাবাদে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হতো সেগুলো মেইনলি আমি রাষ্ট্রদ্রোহ কাজ করেছি, আমি ভারতের সাথে শত্রুতা করেছি, আমার ভারতীয় যে ইয়েগুলো আছে নর্থ ইস্টের যারা গেরিলা আছে তাদের সাথে আমার সম্পর্ক ছিল, আমি অবৈধভাবে ভারতের মধ্যে ঢুকে অপারেশন করছি, অনেক রকমের এই ধরনের জিনিস, এই রিলেটেড প্রশ্ন। এবং আমি এগুলো এবং শেষ পর্যন্ত যখন আমি জানি, আমি গোয়েন্দা চাকরি করতাম, আমি জানি যে আমার যে ভ্যালুটা আছে সেটা হলো আমার কাছে যে সমস্ত তথ্য আছে এগুলো যদি আমি বলে ফেলে দিই তখন আমাকে মেরেই ফেলবে। সেজন্য আমি কিছুতেই বলি নাই। না বলার কারণে আমার এই আঙুলের নিচে সুচ পর্যন্ত ঢুকাইছে, মারপিট তো করছেই, এই গজ ব্যান্ডেজের বাইন্ধে কতগুলো যে থাপুর মারছে সম্পূর্ণ গায়ের শক্তি দিয়ে, এর কোনো হিসাব নাই, যাতে আমি তাদের কথা শুনি। এবং তা এখন একটা লিখিত স্টেটমেন্ট নিয়ে আসছে, এটা সই করো। তো আমি সই করিনি, মরে গেলে সই করবো না। আপনাকে রেখেছিল কোথায়? এটা আমি কিন্তু এটা আমার বলা ডিফিকাল্ট, কারণ এটা র্যাবের সম্ভবত একটা সেফ হাউস হবে, এখানে আমাকে রেখেছিল বলে আমি ধারণা করি, কারণ আমি ওইটা আবার এখন ট্র্যাক ডাউন করতেও যাইনি। এটা সম্ভবত এই গুলশান এলাকায় কোনো একটা জায়গায়। যারা এই নির্যাতনগুলো করেছিল বা ওই সময় যারা ছিল তাদের কাউকে কি চিনতে পেরেছিলেন? হ্যাঁ, আমি 2 জনকে দেখেছিলাম। যারা সরাসরি নির্যাতনের সাথে যিনি ছিলেন তাকে তো আমি দেখছি, গ্রুপ লিডার হইতে ছিল, একজন কর্নেল সাহেব, এখন ব্রিগেডিয়ার হয়ে রিটায়ার করছে। আর আরেকজন অফিসারকে আমি চিনতাম, আমি যখন গোয়েন্দা চাকরি করতাম তখন আমার সাথে চাকরি করতো, ওকে দেখছিলাম যে যখন আমি এই যে স্টেটমেন্ট দিব না, সই করব না, এরকম একটা পরিস্থিতিতে পুলিশের একটা ক্লারিক্যাল পোস্টে একটা ছেলে ছিল, সে একদিন আমাকে মানে ওই রাতে আমাকে নিয়ে মেরে ফেলবে, সে আমাকে আস্তে আস্তে বললো যে স্যার আল্লাহ করেন, কী হবে জানি না। তো সেদিন আমাকে কিন্তু বের করছিল নিয়ে যাওয়ার জন্য। তো নিয়ে যখন যাবে তখন আমাকে এই যে প্রশ্ন করলাম, জবাব দিলাম না। আমি বললাম যে দেখেন আমি এখন মজলুম, আমি আল্লাহর কাছে এটাই বলবো যে এই যারা আমার সাথে জুলুম করেছে তাদের বিচার করা হোক। আর আমাকে তো আপনার মেরে ফেলতে চাচ্ছেন, ঠিক আছে, আমাকে মেরে ফেললে তো আপনি পারেনি, কিন্তু এইটা যদি আল্লাহর নির্দেশ না হয় তাহলে তো পারবেন না। তখন কি পরিবারের কারোর কথা মনে হয়নি? যে সবার কথাই মনে হয়েছে, কিন্তু পরিবারের সাথে তার যোগাযোগ, আমার পরিবার খুঁজছে আমাকে, কারণ তারাও জানে না আপনি কোথায়। না, তারা কেউ জানে না। বরং পরের দিকে কিছুটা বলা হয়েছিল যে ইউ বেটার লুক ফর হিজ ডেড বডি ইন আশুলিয়া। এটার সাথে আমি আর রিলেট করি যে ওরা আমাকে বললো যে তোরে তো এখন আশুলিয়া নেবো, একটা শট অ্যান্ড কিক, একটা শট দিবে, একটা কিক করবে আমাকে। তাই বলে এটা যদি লেখা থাকে আল্লাহর, তাহলে তো আমার কিছু বলার নাই। এবং সেই ক্ষেত্রে তোমরা আমার চোখ আর হাত বাঁধিয়ে রাখছো কেন? ছেড়ে দাও, আমি দৌড়াই ওখানে যাবো, কারণ এটা আল্লাহর নির্দেশ। আমি তোমার গাড়ি আগে আগে দৌড়াই যাবো। তখন যদি আমি ডানে বাই যাই তিনি মেরে ফেলো, বাট আই এম শিওর আমাকে বলে দেবে যে কোথায় তোমরা আমাকে মারবা, এবং এটা যেহেতু আল্লাহর নির্দেশ আমি যাব। ওরা তখন দ্বিধায় পড়ে যায় যে এ তো কী বলে, এটা তো ভয় পায়, কান্নাকাটি করে, পা ধরে মানুষ, তো কিছুই করে না। তখন আমাকে ওইখান থেকে রুমে নিয়ে গেল, এবং ওই পুলিশের ছেলেটা পরে এসে বললো যে স্যার একটা ফোন আসছিল, আর আপনি যা যা কথা বলছেন আমরা তো সব শুনছি দেখছি, আপনাকে ওরা আর মারবে না, এটা আমরা বুঝলাম। তখন আমাকে এই পরের দিন এসে ওই ব্রিগেডিয়ার সাহেব বললো যে তুমি এই সইটা একটু যাতে মিনিমাম কিছু একটা করো, আমরা তোমায় ছাড়বো কেমনি, আমি তোমাকে সহযোগিতা করতে, আমি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। তখন ওরা একটা স্টেটমেন্ট নিয়ে আসছিলো, আমি ওটা এগ্রি করিনি, আমি নিজে লিখছি, শুধু আমার বায়োডাটা লিখে সই করছি। তো ওরা আমাকে বিএনপির সাথে জড়িত, আমি সেটা একদিকে গেছে, আমি প্রাইম মিনিস্টারের সাথে, এক্স প্রাইম মিনিস্টার খালেদা জিয়া ম্যাডামের সাথে আমি দেখা করতাম, কথা হতো আমার। তারপরে আমি কি বলে এই যে নর্থ ইস্টের গেরিলাদের কথা যেটা বলে সেটার ব্যাপারে এর গোপন কথা, ওটা যেটাই থাকলো, ইন্ডিয়াকে আমি পছন্দ করি না, ইন্ডিয়া আমি শত্রু মনে করি, শত্রু দেশ। ইন্ডিয়ার বিরুদ্ধে যা করণীয় করার এটার ব্যাপারে আমি সবসময় সোচ্চার এবং প্রচেষ্টা আমার ছিল, এবং এখনও আছে। এখনও আমি
যদি আমার কোনো সুযোগ আসে কোনো দিন, আমি ভারতের একটা কিছু করে দেখাই দেবো যে তোদের প্রতিশোধ নিলাম। আমার এতগুলো অফিসারকে মারছে তারা। আমি একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সর্বশেষ যে বিষয়টি জানতে চাই যে এই যে আপনার সাথে এত কিছু করা হয়েছে, আপনার পরিবার সাফারার হয়েছে, আপনি সাফারার হয়েছেন, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, আপনি কি তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা বা নিতে চান কিনা? আমি ব্যক্তিগতভাবে যেগুলো সাফারিংস হয়েছে, আই এম ভেরি লাকি যে আমার মধ্যে একটা প্রবণতা আছে অন্যায়ের প্রতিবাদ করার। আমি একটা সুযোগ পেয়েছিলাম, আমি দেখাই দিয়েছি যে আমি প্রতিবাদ করার মানুষ, আমি করলাম। কিন্তু এর জন্য আমার পরিবারের যেটা হয়েছে সেটা তো অকল্পনীয়। আমার পরিবার যখন আমার সাথে দেখা করতে, প্রথমত 6 মাস দেখা করতে দেয় নাই, তারপরে যখন দেখা করতে গেছে তো অনেক লোকের ভিড়ে, যখন একটা ইয়াং মেয়ে, আমার মেয়েটা, আমার ওয়াইফ, তারা যখন ওই ভিড়ের মধ্যে আমার সাথে কথা বলার জন্য আগায় আসতো, আমি তো দেখতাম আশেপাশের লোকজন কী আচরণ করতো তাদের সাথে। তো এই যে আমার পরিবার যে সাফার করছে, কোনো আত্মীয় স্বজন আমার পরিবারকে তো কাছে নেয় না, কারণ তারা সবাই ভয়ে থাকতো যে একে নিলে আমার কি হয়। তো সেনাবাহিনীর থেকে কোনো রকম সাহায্য সহযোগিতা পাওয়া যায় নাই, কোনো অফিসার আমাদের সাথে যোগাযোগ করে নাই। আমি চাকরি হারাইছি, আমার কোনো রকম বেনিফিট নাই, আমার কোনো বাসা বাড়ি পেনশন কোনো কিছুই আমি পাইনি, এখনও পাইনি। আমাকে তখন বের হওয়ার পরে আমাকে সেনানিবাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়, যেটা অতি সম্প্রতি এটা উইথড্র করা হয়েছে। আমার থেকে আমার পরিবার সাফার করেছে, আমার মেয়ে সাফার করেছে, আমার ওয়াইফ সাফার করেছে, আমার ভাই বোনরা সাফার করেছে, তারা কোনো পরিচয় দিতে পারে না কারো কাছে কোনো দিন। তো এই যে সাফারিংসটা হলো, এইটার যদি একটা কিছু না হয় তাহলে ভবিষ্যতে তো কেউ সাহস দেখাতে যাবে না। এই বিষয়গুলো সামনে আসুক এবং বিচার হোক, এর সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনুক এবং দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করছি। আমাদের স্টুডিওতে আসার জন্য, মূল্যবান সময় দেওয়ার জন্য এবং কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমাকে সুযোগ দেওয়ার জন্য, আমি আমার কথাগুলো বলতে পারলাম আপনার মিডিয়াতে, মানুষ জানলো, শুনলো, বুঝলো। এখন যা বুঝার বুঝতে হবে এবং তাদেরকে নিশ্চিত সিদ্ধান্ত নিতে হবে যে আমার শত্রুকে মিত্রকে। দেশের মানুষ সাহসী একটা যোদ্ধা, একজন সৈনিক সাহসী এমনি হয় না, সে যখন দেখে যে আমার সাপোর্ট আছে, জনগণ আমাকে সাপোর্ট করছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানুষ আপনার সাথে অন্যায় করবে এবং সেটার জন্য বিন্দুমাত্র অনুতপ্ত হবে না। এই কঠিন সত্যটা যত দ্রুত মেনে নিতে পারবেন, হয়তোবা আপনার জীবন তত দ্রুতই সুন্দর হবে। আর এই জীবনের প্রতিটি বাঁকে জড়িয়ে থাকে হাজারো গল্প, কিন্তু কিছু গল্পের শেষ হয় না কখনো। আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌমে বাংলাদেশে ধর্মবর্ণ দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো ঘটনা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এসএটিভির সাথে। আল্লাহ হাফেজ।